হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুগণ, প্রথমেই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, বেল আইকন ক্লিক করবেন, যাতে আপনারা আমার নিয়মিত ভিডিও পেতে পারেন। আজকে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর আমেরিকা দেশটাকে নিয়ে আমি আলোচনা করব। আপনারা আমার যে হেডিংটা, সেই হেডিংটা দেখি বোধহয় বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চাইছি আজকের দিনে। সেটা হচ্ছে যে আমেরিকা আস্তে আস্তে পৃথিবীতে নিজে একা হয়ে যাচ্ছে, বন্ধুশূন্য হয়ে যাচ্ছে। আমেরিকা গ্র্যাজুয়ালি বিকাম ফ্রেন্ডলেস ইন দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট পাকিস্তান অর এ বিট ইসরায়েল। কেন বলছি এই কথাটা? আপনারা দেখুন, ডোনাল্ড ট্রাম্প প্রথমেই যে প্রেসিডেন্ট হয়ে ক্ষমতায় এসেছেন, ক্ষমতায় এসে প্রথমেই তিনি কি বললেন? প্রথমেই বললেন মেক্সিকোকে যে ওখানে যে পানামা খাল আছে সেটা আমাদের, এটা আমরা নেব। পানামা খাল দিয়ে এখন জাহাজ যাতায়াত করলে আর আমরা কোনো টাকা পয়সা দেবো না, এতে আমাদের অনেক টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে। কারণ এই পানামা খালটা আমরা করেছি পয়সা খরচা করে, কারণ ওখান দিয়ে জাহাজের যাতায়াতের সুবিধা হচ্ছে, তা নাহলে অনেক ঘুরে ঘুরে জাহাজ যাতায়াত করতে হতো, এটা আমাদের। তাতে মেক্সিকো, পানামা এবং আর আশপাশের যে দেশগুলো, ছোটোখাটো দেশগুলো, তার সঙ্গে একটা অশান্ত শুরু হলো। এরপরে বলতে শুরু করলো যে কানাডাকে, যে কানাডা তোমরা আমাদের সঙ্গে জুড়ে যাও 51তম প্রদেশ হিসাবে। আমেরিকায় 50টা প্রদেশ আছে, 51তম প্রদেশ হিসাবে তোমরা আমাদের সঙ্গে জুড়ে যাও। তো কানাডা একটা ডেমোক্রেটিক কান্ট্রি, সেখানে রাজনৈতিক দল আছে, তারা নির্বাচন করে, নির্বাচনে জয়লাভ করে। কিছুদিন আগে সেখানে নির্বাচন হয়ে মার্ক কার্নি সেখানকার দায়িত্ব নিয়েছেন এবং তিনি কানাডাকে একটা নতুন দিশা দেখানোর চেষ্টা করছেন। তো এই যে এতে কানাডার লোক ভয়ানক অসন্তুষ্ট হলো এবং বর্তমানকালে কানাডার সঙ্গে আমেরিকার সম্পর্ক ভালো যাচ্ছে না। কানাডার উপরেও অতিরিক্ত ট্যারিফ চাপিয়েছে আমেরিকা। তো কানাডার জনগণ আমেরিকার উপর মোটামুটি অসন্তুষ্ট এবং কানাডা আমেরিকার যে জনগণের যে যাতায়াতের ফ্রিকোয়েন্সি ছিল, সে ফ্রিকোয়েন্সিটাও এই সব ঘটনাক্রমের ফলে এখন অনেক কমেছে। এবং যে সমস্ত কানাডিয়ান আমেরিকাতে মূলত থাকতো, তারা আস্তে আস্তে কানাডার দিকে সরে যাচ্ছে এবং তারা আর আমেরিকাতে থাকাটা এখন খুব একটা বেশি পছন্দ করছে না। এরপর দেখা গেল গ্রিনল্যান্ড হঠাৎ করে বসলো আমি গ্রিনল্যান্ডকে কিনে নেব। তো গ্রিনল্যান্ডকে কিনে নেব বললেই কিনবো? গ্রিনল্যান্ড কি বিক্রি হওয়ার জন্য বসে আছে নাকি? গ্রিনল্যান্ডে অনেক সম্পদ আছে, সেটা বোধহয় লক্ষ্য করেছে যে অনেক বরফ এলাকা আছে এবং পাহাড় পর্বত আছে। তাহলে সেখানে খনন করে যদি তেল বা অন্য যদি খনিজ সম্পদ কিছু পাওয়া যায়, সেই আশায় গ্রিনল্যান্ডকে কিনব। তো গ্রিনল্যান্ড এখন ডেনমার্কের ব্যবস্থাপনায় আছে, কারণ গ্রিনল্যান্ড দীর্ঘদিন যাবৎ ডেনমার্ক সেখানে তাদের সব প্রশাসনের সঙ্গে যুক্ত আছে। তো তারাও সেখানকার জনগণ একদম সরাসরি তাকে খারিজ করে দিল। এরপর রাশিয়ার সঙ্গে তো আমেরিকার দীর্ঘদিনের লড়াই চলছে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হওয়ার সময় থেকে আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো তারা রাশিয়ার উপর প্রচুর রকম স্যাংশন চাপিয়ে রেখেছে, যাতে রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়। কিন্তু তাকে কোনোভাবেই দমিয়ে রাখতে পারেনি বা থামিয়ে রাখতে পারেনি। ইউক্রেনকেও বুঝে উঠতে পারেনি, রাশিয়াকেও বুঝে উঠতে পারেনি। এখন ইদানিংকালে কিছুদিন আগে আলাস্কাতে, যেটা আমেরিকার একবারে কানাডা আমেরিকার একদম উত্তর পূর্ব প্রান্তে, সেখানে যে একটা মিটিং হলো, 3 ঘন্টার মিটিংয়ে প্রেসিডেন্ট পুতিনের সাথে মিটিং করে সেখানে কিছুই কংক্রিট কিছু বেরিয়ে এলো না। ফলে কিছুই কাজ হয়ে ওঠেনি। বরং পুতিন উল্টে বলে দিয়েছেন যে রাশিয়া আমেরিকা খুব কাছের দেশ, আমরা পরস্পর নেবার, আমরা সম্পর্কিত এক পাড়ার মানুষ, এরকম সময় যেমন আমরা বলি না আমরা এক পাড়ার মানুষ, সেরকম। অর্থাৎ দেখা যাচ্ছে যে আলাস্কার কাছে যে একটা দ্বীপ আছে, ছোট্ট দ্বীপ, আমেরিকার যে করায়ত্তের মধ্যে আছে, আর রাশিয়ার যে আলাস্কার কাছে একটা দ্বীপ আছে, সেই দুটোর মধ্যে মাত্র 4 কিলোমিটার তফাৎ। এবং আমেরিকার ওই আলাস্কা ভূখণ্ড থেকে রাশিয়ার মূল ভূখণ্ড, সেটা ওই 50-60 কিলোমিটারের দূরত্ব, তার বেশি দূরত্ব নয়। তা তো কাছের দুটো দেশ, তারা যে পরস্পর নেবার, এটা তো বলতেই পারে রাশিয়া, সেটা বলে দিয়েছে। তো ট্রাম্প সেখানেও তার কোনো চালবাজি কাজ করেনি বা দাদাগিরি কোনো কাজ করেনি।
তাহলে তার যে নিজস্ব যে কাছাকাছি দেশগুলো অর্থাৎ আমেরিকা, উত্তরে যে কানাডা এবং রাশিয়া এবং গ্রিনল্যান্ড, কোনো জায়গাতেই তার কোনো চাল কোনো কাজ এলো না। এরপর মেক্সিকো পুরো ট্যারিফ চাপিয়েছে এবং ডিপোর্টেশনের নামে মেক্সিকান জনগণ যারা আমেরিকাতে থাকতো মূলত তাদের উপর যেরকম অত্যাচার করেছে এবং যেভাবে তাদেরকে পুলিশ মিলিটারি দিয়ে ফেরত পাঠিয়েছে, এতে মেক্সিকো ভীষণ অসন্তুষ্ট এবং মেক্সিকোর উপরেও একটা বড় রকমের ট্যারিফ চাপিয়েছে। তাই মেক্সিকোর সঙ্গে এবারে আমেরিকার যে সম্পর্ক সেই সম্পর্ক খুবই খারাপ হতে চলেছে এবং হয়েছে। এর মধ্যে মেক্সিকো বুঝেছে যে আমেরিকার সঙ্গে আমাদের বেশি দিন আর ব্যবসা বাণিজ্য কিছু করা যাবে না। এবার দক্ষিণ আমেরিকাতে আসুন। দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে সঙ্গে তার ভয়ানক একটা লড়াই যাকে বলে। ব্রাজিলের প্রেসিডেন্ট মিস্টার লুলা তিনি তার কোনো কথাই গুরুত্ব দেননি, ব্রাজিল উপরে 50% ট্যারিফ চাপিয়ে দিয়েছে এবং ব্রাজিলের কাছাকাছি অন্যান্য দেশগুলো আছে তাদের সঙ্গে ব্রাজিলের সম্পর্ক অনেক ভালো। ব্রাজিল ছোটোখাটো দেশ নয়, ব্রাজিল বেশ একটা বড়ই দেশ এবং তার উৎপাদনও যথেষ্ট। তার পাশাপাশি যে ছোটো ছোটো দেশগুলো আছে সেই দেশগুলো ব্রাজিলের সঙ্গ দেওয়ার চেষ্টা করছে আমেরিকার থেকেও, কারণ তারা বুঝেছে আমেরিকার সঙ্গে থাকে আমাদের কোনো লাভ নেই। এরপর ভেনেজুয়েলার সঙ্গে এবং আমেরিকার একটা দ্বন্দ্ব লেগে থাকার উপক্রম এবং মনে হচ্ছে ভেনেজুয়েলার সঙ্গে খুব শীঘ্রই আমেরিকার একটা যুদ্ধ জাতীয় কিছু লেগে গেলেও কোনো বিচিত্র নয়। ভেনেজুয়েলাও একটু একগুঁয়ে দেশ বলা যায়, তারাও সহজ ব্যাপারটা ছেড়ে দেবে না, কারণ ভেনেজুয়েলার সঙ্গে আমেরিকার এখন খুব টেনশন চলছে। এবারে বললো যুদ্ধ থামিয়ে দেবো, কোনো যুদ্ধই থামেনি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ 24 ঘন্টায় থামিয়ে দেবো, কিছুই হয়নি। আজকে 3.5 বছরের বেশি যুদ্ধ চলছে। রাশিয়া এমন প্যাঁচ দিয়েছে যে নিজেই কুপোকাত হয়ে গেছে, অর্থাৎ ইউক্রেনের যতটা অংশ সে দখল করে গেছে যে তার 1 ইঞ্চিও ছাড়বে না, এটা পরিষ্কার করে ট্রাম্পকে বুঝিয়ে দিয়েছে। কারণ ছেড়ে দিয়ে একদিন যুদ্ধ করে তার কী লাভ হলো, এই কথাটা সে দেশের জনগণকে কী বলবে? সবাইকে তো তার দেশের জনগণের কাছে উত্তরদায়ী হতে হয়, যে কোনো নেতাকে, সে কমিউনিস্ট কান্ট্রি হোক আর ডেমোক্রেটিক কান্ট্রি হোক। তো সেটা কিছুই সেখানে করে উঠতে পারেনি। গাজা ইসরায়েলের যুদ্ধ কিছুই থামেনি। ইসরায়েল ক্রমাগত গাজাকে দখল করার জন্য সৈন্যবাহিনী এগিয়ে চলছে, ক্রমাগত সেখানে বোম বর্ষণ করছে এবং পুরো গাজাকে সে দখল করে নিতে চাইছে। ক্রমশ গাজার বিভিন্ন প্রান্তকে ইসরায়েল দখল করছে এবং যুদ্ধ চলছে। এর বাইরে সিরিয়ার সঙ্গে ইসরায়েল একটা যুদ্ধ অবিরত লেগে আছে এবং ইরান এবং ইসরায়েলের যুদ্ধ আবার যে কোনো সময় লেগে গেলেই পারে এবং যুদ্ধ বন্ধ করার নামে নিজে ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছে। তাহলে এইরকম একটা পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের বন্ধু কে আছে? ইরান তার বন্ধু নয়। এখন আজকে দেখা যাচ্ছে, আজকের বিশেষ খবরে, যে পাকিস্তানকে সে হচ্ছে এত নিজের বন্ধু বলে ভেবে নিয়েছে, পাকিস্তানে তৈল উত্তোলন করবে, পাকিস্তান থেকে রেয়ার মেটেরিয়ালস নিয়ে যাবে, যার সৈন্যাধ্যক্ষকে ডেকে নিয়ে যেয়ে সে ডিনার করেছে, যে তার ফটো কিছু বের করেনি, কারণ জানছে তাতে একটা সারা বিশ্বের বুকে একটা ইমপ্রেশন বেরিয়ে যাবে। তো কী যে ডিনারে খাইয়েছে তার কোনো ছবি বের হয়নি এবং এটা নিয়ে পাকিস্তান টিভিতেই, পাকিস্তান ইউটিউবারই এই নিয়ে আলোচনা করছে। আমি একটা কথা শুনছিলাম, তো কেউ একজন বলছে যে আসলে এটা ছবি হলে একটা আইকনিক ছবি হয়ে যাবে চিরদিনের জন্য, সেই জন্যে অথচ অন্য সময় মিটিংয়ের সময় প্রেসের সামনে মিটিং করে, অথচ এখন কোনো ছবির যে পাকিস্তানের যে মিলিটারি হেডের সঙ্গে মিটিং করেছে, ডিনার করেছে না লাঞ্চ করেছে, তার কোনো ছবি কিন্তু প্রকাশ করেনি। সে ভয়টাও আবার আছে। এরপর দেখা যাচ্ছে ভারতের সঙ্গে কন্টিনিউয়াস একটা দাদাগিরি লেগেই রেখেছে। এই 15% ট্যারিফ, 25% ট্যারিফ, 25%-এর পর আবার 25% ট্যারিফ, মোট 50% ট্যারিফ অলরেডি সেখানে লাগু করে দিচ্ছে। এতে সাময়িকভাবে ভারতের কিছু ক্ষতি হবে বা সাময়িকভাবে ভারতের অর্থনীতিতে 2 মাস 6 মাস একটা চাপ পড়বে, বা যে সমস্ত সামগ্রী আমেরিকাতে বিক্রিত তার একটা বিকল্প বাজার যতদিন না পুরোপুরি সেটা তৈরি হচ্ছে। এখন এটাও ভারতে বিভিন্ন সাংবাদিক আলোচনা হচ্ছে যে এটা হয়তো ভারতের কাছে অভিশাপ নয়, এটা আশীর্বাদ হতে পারে। কারণ ভারত যেভাবে এই পরিস্থিতিটা মোকাবিলা করতে পারবে, এর আগে এরকম বহু পরিস্থিতি ভারত মোকাবিলা করেছে। যেমন হচ্ছে যে নোটবন্দি, যখন সেই 2000 টাকার নোটকে বন্ধ করে দিয়ে নতুন নোট চালু করা হলো, সমস্ত চেঞ্জ করে দিয়ে, তো সেটা একটা বড় কাজ, সেখানে ভারত সাফল্য পেয়েছে। জিএসটির মতো একটা কর ব্যবস্থা, ইউনিফর্ম ট্যাক্স রিফর্ম, সেটাকে ভারত হচ্ছে ইমপ্লিমেন্ট করতে পেরেছে। ফলে এই যে তাৎকালিক যে লস, যে উৎপাদনে একটু বিক্রিতে একটু যে ব্যাঘাত ঘটবে, সেইটা খুব বেশি দিন চলবে না। এই সামনেই যে পূজা আসছে, এই দেওয়ালি, দুর্গা পূজা
এবং দিওয়ালি তারপরেই এবং আরও বেশ এই সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকেই আপনার সব পুজো শুরু হয়ে যাচ্ছে এবং এখনই বাজারে সব কেনাকাটা শুরু হয়ে দিচ্ছে। অতএব যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি তার একটা ব্যাপক যে সেল এই কদিনে শুরু হয়ে যাবে, ফলে সেটা থেকেই ভারতে একটা বুম বিজনেস আস্তে আস্তে চালু হয়ে যাবে। শাড়ি কাপড়, রেডিমেড গার্মেন্টস তার একটা মারাত্মক হচ্ছে যে বিক্রি শুরু হয়ে যাবে। এবং বাইরের থেকে যে গার্মেন্টস আসছিল মূলত বাংলাদেশ থেকে, সেই গার্মেন্টস আসা ভারত প্রায় বন্ধই করে দিয়েছে এবং আগামী দিনটাকে আরও স্ট্রিক্টলি বন্ধ করে দেবে যে নো গার্মেন্টস ফ্রম বাংলাদেশ উইল ইম্পোর্টেড টু ইন্ডিয়া। তাহলে পরেই ভারতে যে গার্মেন্টসের চাহিদা সেটা আরও বাড়বে এবং সেটা দেশি উৎপাদনই সেখানে দেওয়া হবে। এর বাইরেও যে গ্লোবাল সাউথ এবং যে এশিয়ার যে পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, ফিলিপিন্স, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, কম্বোডিয়া, এই সমস্ত দেশগুলোতে ভারত একটা মানে ব্যাপার বাড়ানোর চেষ্টা করছে। ব্যবসায়ীরা সেদিন শুনছিলাম গুজরাট একজন ব্যবসায়ী বলছে কিছুদিন আমাদের অসুবিধা হবে, কিন্তু তারপর আমাদের অসুবিধা হবে না, আমরা এটাকে ম্যানেজ করব। এবং গ্লোবাল সাউথ আফ্রিকার যে দেশগুলোকে নিয়ে ব্রাজিল এবং ভারত যেভাবে আগামী দিনে ব্রিক্সের মিটিং করেছে এবং সেখানে যেভাবে প্রায় 30-35টা দেশ এসে গেছে এবং আরও অনেক দেশ সেখানে আসার জন্য উদ্গ্রীব হয়ে আছে, সেটাও একটা বিরাট সাফল্য। ফলে আগামী দিনে এই যে আফ্রিকার যে বিভিন্ন দেশ সেখানেও কিন্তু ভারতের যে বিজনেসটা বাড়াতে কোনো অসুবিধা হবে না, সেখানকেও বিজনেস বেড়ে যাবে। এবং চীনের সঙ্গে ভারতের সম্পর্কের উন্নতি হচ্ছে, ফলে সেটা একটা মস্ত বড় ব্যাপার। চীনের ভারতের রপ্তানি বাড়বে এবং চীনের থেকে আমদানিও ভারতে বাড়বে। দু দেশের সম্পর্ক উন্নতি হলে আরও যে সমস্ত স্থানীয় ডিসপিউটগুলো আছে, অর্থাৎ এই বর্ডার সংক্রান্ত ডিসপিউটগুলো আছে, সেই ডিসপিউটগুলো হয়তো আগামী দিনে মিটে যাবে। তাহলে এখন দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এবং তার নীতি ক্রমশ আমেরিকাকে যতই শক্তিশালী দেশ হোক না কেন, যতই শক্তিশালী দেশ এবং যতই অর্থবান দেশ হোক না কেন, আগামী দিনে কিন্তু একঘরে করে দিচ্ছে। এবং যে ডলারাইজেশন প্রসেস, অর্থাৎ ডলারকে যেভাবে একটা সময়কে রিজার্ভ কারেন্সি করে দিয়েছে আমেরিকা এবং কথায় কথায় ডলার ছাড়বে অন্য দেশের উপর ডলার ছাড়া মালপত্র কিনবে না, এই যে স্যাংশনটা চাপায়, এই স্যাংশনটা আস্তে আস্তে কিন্তু মানে আলগা হতে শুরু করেছে। এবং আগামী দিনে যে ডলার ছাড়া লোকাল কারেন্সিতে একটা দেশের সঙ্গে ব্যবসাকে বাড়াবে, সেটা একদম নিশ্চিত, যেটা অলরেডি শুরু হয়ে গেছে। শোনা যাচ্ছে যে ভারত নাকি এখন প্রায় 24টা দেশের সঙ্গে, ছোট বড় দেশের সঙ্গে লোকাল কারেন্সিতে ব্যবসা করছে। তো এই আগামী দিনে যদি রাশিয়া চায়নার সঙ্গেও লোকাল কারেন্সিতে বিজনেস, রাশিয়ার সঙ্গে অলরেডি শুরু হয়ে গেছে, চায়নার সঙ্গেও ভারতের সঙ্গে যদি লোকাল কারেন্সিতে ব্যবসা শুরু হয়ে যায়, সেটা একটা ভয়ানক বৈপ্লবিক সিদ্ধান্ত হবে। এবং যদি আগামী দিনে এই যে 31 আগস্ট এবং 1 সেপ্টেম্বর চীনের যে এশীয় মিটিং হবে, সেখানে যদি রাশিয়া, চায়না এবং ভারত একটা আলাদা জোট হয়ে যায় এবং 3টে দেশ যদি আলাদা আলাদা করে দ্বিপাক্ষিক মিটিং করে, তারপরে 3টে দেশ যদি একসঙ্গে মিটিং করে, কি হবে এখনই বোঝা যাচ্ছে না, তাহলে পরে কিন্তু সেটা একটা বিশেষ ব্যাপার হবে। এবং আজকে দেখলাম একটা খবরে যে প্রধানমন্ত্রী আজকে জাপান উড়ে গেছেন, অর্থাৎ আজকে জাপান উড়ে গেছেন মানে আগামীকাল পরশু দুদিন হয়তো তিনি জাপানে থাকবেন, সেখানেও বহুগুলো চুক্তি হবে। শোনা যাচ্ছে জাপান ভারতের বিভিন্ন প্রকল্পে নাকি $68 বিলিয়ন ইনভেস্ট করবে, সেটা একটা ভয়ানক সাফল্য। এবং আগামী দিনে এই যে ইনভেস্টমেন্ট, সেটাতে অনেক লোকের আরও কাজের সম্ভাবনা হবে, উৎপাদন বাড়বে এবং সরকারের ইনকামও বাড়বে। তারপর সেখান থেকে তিনি চীন যাবেন, তারপর ফিরে আসবেন। এবং ভারত যেভাবে আমেরিকাকে ইগনোর করতে শুরু করেছে, নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের 4বার ফোন ধরেননি, কানাডাতে যখন ছিলেন সেখান থেকে ফিরে আসার পথে তাকে ফোন করে রেখেছিলেন, সেখানে তিনি যাননি। এতে ডোনাল্ড ট্রাম্প বুঝতে পেরেছেন ভারত আর আমেরিকাকে গুরুত্ব দিচ্ছে না। তার ট্রেড সেক্রেটারি মিস্টার নারাভন এক কথা বলছে, আবার তার ট্রেড অ্যাডভাইসার আবার সেক্রেটারি তার এক কথা বলছে, একজন কড়া কথা বলছে, একজন নরম কথা বলে ভারতকে মানে মোবিলাইজ করার চেষ্টা করছে। এসব চাল আর কাজ হবে না। ভারত বুঝে গেছে যে আমেরিকাও কখনোই ভারতের পার্মানেন্ট বন্ধু ছিল না, আগামী দিনেও আমেরিকা ভারতের পার্মানেন্ট বন্ধু থাকবে না। ফলে ডোনাল্ড ট্রাম্প আস্তে আস্তে করে সারা পৃথিবীর বুকে আমেরিকাকে একটা আলাদা মানে বন্ধুহীন দেশে পরিণত করতে চলছে। আগামী দিনে কোনো দেশই ডোনাল্ড ট্রাম্প তথা আমেরিকাকে আর ট্রাস্ট করছে না, ট্রাস্ট করবে না। এর ফলটা কিছুদিন পরেই ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারবেন যে পৃথিবীর সমস্ত দেশের সঙ্গে ঝগড়া করতে যে, সবার পর দাদাগিরি করতে যে তার নিজের দেশের অবস্থাটা কী হলো। এখানে আলোচনাটি শেষ করছি। আবার কোনো নতুন বিষয় নিয়ে আগামী ভিডিওতে আপনাদের কাছে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।